কুরবানি কি হবে না হবে, আমি একটা খেলা খেলবো। এখন কিচ্ছু করার নেই, সময় স্বল্প। আপনি আপনার কুরবানির পশু নিয়ে আসছেন, না চাষ করবেন বাড়িতে, না দুধ দুইবার নিয়ে আসছেন, পুলিশ সেটা আপনাকে আটকাতে পারে না। আইন হয়েছে জবাহ করা যাবে না, বলি দেওয়া যাবে না। মাথায় থাকবে তো এটা? যতক্ষণ আপনি জবাহ বলি করছেন, কারো ক্ষমতা নেই সেটাকে আপনাকে আটকানোর। লোকাল থানা ওটা দেখছে তো, ইমাম সাহেবদেরকে তো বলেছে তো, লোকাল থানা আছে, ইমাম সাহেবদেরকে বলেছে, সব দেখেছে তোরা। দেখুন এখন সময় স্বল্প, আমি একটা ভ্যাকেশান আসবে, এই ভ্যাকেশান মানে ওদের একটা ছুটি পড়বে কোর্টের ছুটির পরে আমি একটা খেলা খেলবো, এটুকু বলে যাচ্ছি। এই নিয়ে এত টেনশন তো, এই টেনশন তো, এই সামনে কুরবানি কি হবে না হবে, আমি একটা খেলা খেলবো। এখন কিচ্ছু করার নেই, সময় স্বল্প। কোর্ট একটা অর্ডার, আমার গাড়িতে অর্ডার কপিও আছে, 1950 সালের আইন ছিল, 2018-তে একটা মামলা হয়েছিল, তার বেসিসে যে গাইডলাইন দিচ্ছে, যেটা আইন আছে, আইনের বাইরে আমি যেতে পারবো না, সেটাকে মান্যতা দিয়ে চলবেন। তবে একটা কথা আমি জোর গলায় বলে যেতে পারি, আপনি আপনার কুরবানির পশু নিয়ে আসছেন, না চাষ করবেন বাড়িতে, না দুধ দুইবার নিয়ে আসছেন, পুলিশ সেটা আপনাকে আটকাতে পারে না। আইন হয়েছে জবাহ করা যাবে না, বলি দেওয়া যাবে না। মাথায় থাকবে তো এটা? যতক্ষণ আপনি জবাহ বলি করছেন, কারো ক্ষমতা নেই সেটাকে আপনাকে আটকানোর। বুঝতে পারছেন কি বলছি? এটুকু মাথায় রেখে দিন। তবে একটুকু কথা, বিতর্কে জড়ানোর প্রয়োজন নাই। বিতর্ক করতে চাইছে। এখন প্রশ্ন করা দরকার শুভেন্দুবাবুকে, মুখ্যমন্ত্রীকে, যে বলুন তৃণমূলের আমলে যে পঞ্চায়েতের মেম্বার থেকে, প্রধান থেকে, সমিতি থেকে, জেলা পরিষদের যারা আছে, ওদের বিরুদ্ধে কবে কমিশন বসাবেন, চোরগুলোকে কবে জেলের মধ্যে ঢুকাবেন। তার পরিবর্তে কি করাচ্ছে সেটা না প্রশ্ন ওঠে। কারণ ওনার পুরাতন একটা ভাব আছে, জানেন তো, পুরাতন প্রেম বলে মাঝে মধ্যে চেগে ওঠে। পুরাতন প্রেম নয়, 2020 সাল পর্যন্ত প্রেম করেছে, মানে একসাথে ছিল, এখন ডিটাচ হয়েছে, তো পুরাতন প্রেমকে ভুলতে পারছে না। ওই জন্য তো দুর্নীতিগ্রস্তগুলোকে জেলে ঢুকানোর দরকার, তার পরিবর্তে এখন এই নিয়ে আপনাকে মজিয়ে রাখতে চাইছে। তার প্রশ্ন করা এখন দরকার যে কবে শিক্ষক নিয়োগ হবে স্কুলে, কবে এই আমাদের দেখছিলাম একটা হসপিটালে রাজ্যের এক মন্ত্রী মহাশয়া গিয়ে চিৎকার চেঁচামেচি করছে, এইটা নয় কেন, সেইটা নয় কেন, হ্যান কেন না কেন, ত্যান কেন, খুব ভালো কথা। কিন্তু সুইপার যারা, এই পরিষ্কার যারা করবে, প্রায় 40% শূন্য পদ আছে। পরিষ্কার করার লোক লাগবে তো, তবেই তো পরিষ্কার হবে। এই যে আমি এখানে এসে বক্তব্য দিচ্ছি, এটা যদি না আমার লোক থাকতো তৈরি করার, তাহলে এইগুলো থাকতো কি, মাইক থাকতো, তাহলে আমাকে এসে এমনি খালি মুখে বলতে হতো। তো সুইপারই তো পরিষ্কার করবে, 40% এখন সুইপার শূন্য পদ আছে। তাহলে ওনার উচিত ছিল হসপিটালে গিয়ে ওই ডায়লগ বিনিময়ের সাথে সাথে ঘোষণা করে দেওয়া যে আগামী 3 মাসের মধ্যে যত শূন্য পদে সব পূরণ হয়ে যাবে। এই প্রশ্নটা করার সুযোগ দিচ্ছে না, আপনাকে এখানে মজিয়ে রেখে দিয়েছে। প্রশ্ন করতে হবে ফেক ST/SC সার্টিফিকেট কবে বাতিল করবেন। প্রকৃত যারা এসসি, দলিত হিন্দু যারা, তাদেরকে বাদ দিয়ে নকল দলিত হিন্দু সেজে প্রকৃত দলিতদের অধিকার কেড়ে নিচ্ছে চাকরিতে, উচ্চশিক্ষায়, সংরক্ষণে। প্রশ্ন করা তো দরকার এখন, সেটা তো বলা দরকার, ওনার ঘোষণা দেওয়া সব বাতিল, নতুন করে হবে, কিন্তু সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমাদেরকে ভুললে চলবে না, রুজি রুটির লড়াই আমাদের বাঁচাতে হবে। মানুষের অধিকার, সকালবেলা উঠে কেউ মন্দিরে যাবে, কেউ মসজিদে যাবে, কেউ কর্মসংস্থানের দিকে এগোবে, তার ব্যাপার, কিন্তু দিনের শেষে যেন তার পেটটা, মেহনত যেটা করছে, যেন যা ইনকাম করছে পেটে যেন ভাতটা আসে, খালি পেটে না ঘুমায়, সেটা ISF বামপন্থীরা দেখবে। এই জন্যই তৃণমূল বিজেপির সাথে ISF বামপন্থীদের এইটা পার্থক্য। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা আগে মায়েদেরকে ডেকে নিই। কি গো, মায়েদের যদি কারো কিছু বলার থাকে, অভিযোগ থাকে, সামনে 4টে চেয়ার বিছিয়ে দাও। 5 বছর সুযোগ দিয়েছেন, আমি কথা দিয়ে যাচ্ছি, এই ভাঙড়ে আর তোলাবাজি হবে না, গুন্ডামি হবে না, মাস্তানি হবে না, সিন্ডিকেট রাজও আমি চালাতে দেব না। শুধু দরকার আপনাদের সাথে, ওখানে বসতে রাখো না বাবুকে, ওখানে বসুক না বাবু, ওখানেই বসুক, যখন কথা বলো তখন ডেকে নেবে। তাই আপনাদের বলবো, আপনাদের বিধায়ক হিসাবে আপনাদের সামনে এসেছি,
আপনাদের কারো কিছু চাওয়া পাওয়া, অভাব অভিযোগ থাকলে আমাকে নির্দ্বিধায় এসে বলতে পারেন, তৎক্ষণিক সমাধানের হলে আমি সমাধান করে দেব। আর না হলে কোন দপ্তরে বললে সমাধান হবে, কোন মন্ত্রীকে বললে সমাধান হবে, সেইগুলো আমি শুনবো এবং সেই দপ্তরে আমি গিয়ে ফিজিক্যালি যেতে পারি বা চিঠি করে বা আমার লোককে পাঠিয়ে সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা এখানে যারা আছেন, আমি এটা গত 5 বছর ধরে প্র্যাকটিস করছি। আমি এখানে চাইলে 2000 লোকের প্রোগ্রাম করতে পারতাম, কিন্তু আমিও কাজ করি না, কারণ এটা জনসংযোগ। এই বুথের এলাকার লোকের সাথেই কথা বলতে হবে। এলাকার লোকের চাওয়া পাওয়া থাকতে পারে। যদি 5000 লোকের 2000 বা 500 লোকের প্রোগ্রাম করি, সবাই আমার কাছে এসে বলতে পারবে? এই বুথের লোকেরাই দেখবেন কি হবে, বলতে পারবেন, বা এই এলাকার লোকেরাই তাদের দাবি দাবা কি, অভাব অভিযোগ কি, তারা শোনাতে পারবে না, কারণ তখন তো লোকের ভিড় থাকবে। ওই জন্য এটা রাজনৈতিক প্রোগ্রাম রাখিনি, এটা একদম রেখেছি কি প্রোগ্রাম, বিধায়কের প্রোগ্রাম। আর বিধায়ক এখন কোনো রাজনৈতিক দলের নির্দিষ্ট নয়। বিধায়ক কার? জনগণের, ভাঙড়ের। তাই ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের মানুষের দ্বারে এসেছে। ভাঙড়ের মানুষ, এই জায়গাটার নামটা কি, বেওতা পুরাতন পাড়ার কত নম্বর বুথ, 18-19 নম্বর বুথে এসেছি, 18 নম্বর বুথে এসেছি। আপনারা আপনাদের সমস্যার কথা আমাকে তুলে ধরতে পারেন, আমি সমাধান করব। পরিশেষে আবারও আপনাদেরকে একবার, যারা ভাঙড় বিধানসভার কমরেড আছেন, সিপিআইএমের যারা নেতৃত্বরা আছেন, কর্মীরা আছেন, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আইএসএফের অঞ্চল নেতৃত্ব, তাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে ভাঙড়ের মানুষকে ধন্যবাদ জানাবো যে দ্বিতীয়বারের জন্য আমাকে আবার রাজ্যের, শুধু ভাঙড় নয়, রাজ্য স্তরে কোনো অন্যায় হলে লড়াই করার মতো জায়গা আপনারা করে দিয়েছেন, অর্থাৎ আইনসভার মধ্যে পাঠিয়েছেন। আপনারা যদি না পাঠাতেন, আপনারা বুঝুন তো, 80টা জায়গায় 81টা বিধায়ক হতো তৃণমূলের, তাই তো? তপসিয়াতে গত পরশুদিন দেখেছেন, তপসিয়াতে গত 4 দিন আগে অভিযোগ, ওটা নাকি ইললিগ্যাল কনস্ট্রাকশন। হতে পারে ইললিগ্যাল, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, কিন্তু ইললিগ্যাল কনস্ট্রাকশনকে ডেমোলিশ করার জন্য, ভাঙার জন্য ইললিগ্যাল ওয়েতে হয় না। তার জন্য নির্দিষ্ট গাইডলাইন আছে। 2024 সালের 12ই নভেম্বর সুপ্রিম কোর্টের জাস্টিস বি.আর. গাভাই স্যার আর বিশ্বনাথন স্যার, জাস্টিস বিশ্বনাথন স্যারের একটা ভার্ডিক্ট আছে, একটা অর্ডার আছে। অর্ডারে বলা আছে, যদি কারো ইললিগাল কনস্ট্রাকশন বাড়ি এই জন্য ভাঙাভাঙির কিছু থাকে, অ্যাটলিস্ট 15 দিন আগে তাকে নোটিশ করতে হবে। অনেক কটা গাইডলাইন আছে, কিন্তু তপসিয়াতে দেখুন, ওরা জানেও না, ওদের হাতে নোটিশ পর্যন্ত পৌঁছায়নি। ওদের আত্মীয় স্বজন দেখছে যে বুলডোজার আসছে, এই বাড়িটা ভাঙবে বা ভাঙা শুরু হয়েছে। ওদের ওটা কোম্পানি ছিল, ফ্যাক্টরি, ওরা একটু দূরে থাকতো। ওই আত্মীয় স্বজন ভিডিওটা ওদেরকে পাঠিয়েছে, এই দেখ তোদের কারখানায় এই হচ্ছে, ওরা ওই ভিডিও দেখে ছুটে আসে। তাহলে কতটা অনৈতিক পন্থা অবলম্বন করে হচ্ছিল। 80টা বিধায়কেদের কাউকে একটা শব্দ খরচ করতে শুনেছিলেন? একবার যেতে দেখেছিলেন? ওখানকার কাউন্সিলর তৃণমূলের, ওখানকার এমএলএ তৃণমূলের, ওখানকার এমপি তৃণমূলের, কিন্তু কেউ দাঁড়ায়নি। সেই তাদের সামনে দাঁড়ালো কে? ভাঙড়, যাকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছে। কেন বারবার ওরা কথা বলছিল, বাড়ি দেবো, টাকা দেবো, এ দেবো, এ করে আপনাদের ভোটটা নিতে চেয়েছিল। ওরা জানে এক নওশাদ সিদ্দিকী ওদের 293টার উপরে ভারী পড়ে যাবে। এখন কিন্তু এক নেই, আমরা এখন কটা হয়েছি? 2 হয়েছি। বাম আর আইএসএফ এখন 2 হয়েছে। মোস্তাফিজুর রানাদা ডোমকল থেকে আর ভাঙড় থেকে আপনাদের ভাইজান। বিধানসভায় আমরা বুঝে নেব, আপনারা নিশ্চিন্তে থাকবেন। মানুষের কথা বলবো, শিক্ষার কথা বলবো, স্বাস্থ্যের কথা বলবো, কর্মসংস্থান তৈরির কথা বলবো, সম্প্রীতির কথা বলবো, ঐক্যের কথা বলবো, হিংসা মুক্ত সমাজ গড়ার কথা বলবো। কে হিন্দু কে মুসলমান সেই জাস্টিফাই করার দায়িত্ব আমাদের নয়। হিন্দু আর মুসলমানটা খেতে পাচ্ছে কি পাচ্ছে না, তার জমিটা দখল হয়ে যাচ্ছে না তো, সেই লড়াইটা আমরা করব।
তাই ওরা চেষ্টা করেছিল আমাকে হারানোর জন্য। আপনারা বলুন, যদি আজকে আপনারা আমাকে ভোট না দিতেন তাহলে ওই বুল্ডোজারের সামনে গিয়ে দাঁড়াতো কে? আপনারাই বলুন, কেউ দাঁড়াতো না। কোর্টে ছুটে যেতাম, কোর্টে ছুটে কেউ যাওয়ার থাকতো না। বিকাশ স্যারকে গিয়ে রিকোয়েস্ট করার মতো কাউকে পেতেন না। বিকাশ স্যার তো লড়াইটা করলো। 3 দিন আগে কেসটা ফাইল হয়েছিল। নাসির আহমেদ, সম্ভবত অ্যাডভোকেটটার নাম কি আহমেদ, আর বিকাশ স্যারকে আমি রিকোয়েস্ট করে দাঁড় করালাম। গতকাল কেসটা অর্ডার পেল। একটু বোঝার চেষ্টা করুন কেন আমাকে আটকানো হচ্ছিল। তাহলে প্রথম কথা, বুলডোজারের সামনে কেউ দাঁড়াতো না। এতটাই আতঙ্কিত ছিল কেউ, আমি যাওয়ার আগে বলছে কেউ ভাইজান আশপাশে ঘেঁষেনি, কেউ এলাকায় ঘাসেনি, বার হয়নি, জোর বাড়িটা ভেঙে দিচ্ছে দেখি বা বারণ করি। আমি যাওয়ার পরে লোকজন বার হয়েছে। এটাই মমতা ব্যানার্জি। ও তো ভাবেনি যে আমি ক্ষমতাটা হাতছাড়া হয়ে যাবে। ভেবেছিল কি আবার দখল করবো, অন্যায় করবো, নওশাদ থাকবে না, সব লুটে ফুটে খাবো। হিতে বিপরীত হয়েছে। এক নওশাদকে সামলাতে গিয়ে পুরো সাম্রাজ্য বেহাল হয়ে গেছে, হাতছাড়া হয়েছে। তাই আপনাদের শুধু এই ঘটনা নয়, যে কোনো ধরনের অন্যায় হলে এটুকু মাথায় রাখবেন, ওই দমকালে আছে মোস্তাফিজুর রানাদা আর ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, অন্য কেউ যাক আর নাই যাক, এরা দুজন সামনে চলে। সেটা হিন্দুর ওপরে হোক, মুসলমানের ওপরে হোক, দলিতের ওপরে হোক, আদিবাসীর ওপরে হোক, ব্যবসায়ীর ওপরে হোক, কৃষকের ওপরে হোক, ছাত্রের ওপরে হোক, যুবকের ওপরে হোক, বা মহিলাদের ওপরে হোক, বা পুরুষের ওপরে, যে কোনো অনৈতিক কাজ হলে সামনের সারিতে বুক চিতিয়ে লড়াই হবে। ভাঙড়ের বিধায়ক আর দমকলের বিধায়ক থাকবে। বলুন, আজকে যদি নটোরিয়াস ক্রিমিনালটা এখান থেকে যেত মনে হয়? এই বলুন আপনারা, কেন হারাতে চেয়েছিল বুঝতে পারছেন? এবার কেন হারাতে চেয়েছিল বুঝে আসছে তো আপনাদের? আর আমি আপনাদের কি বলেছিলাম, তাই আপনাদের বলবো, আমি আবারও ধন্যবাদ জানাই। আসুন আপনারা, এটা নিচে নামাতে হবে, এটা নিচে নামে, সামনে 8-10টা চেয়ার দিয়ে দেবে। একটু দাঁড়াও, একটু পরে। তাই আপনাদের বলবো, আমরা ভাঙড়ের মাটি, সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি। আমি বিধায়ক হিসাবে গুটি কয়েক কথা বলবো। ভাঙড়ের মাটি, সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি। আমি জোর গলায় বলি, ভাঙড়ে হয়তো রাজনৈতিক ঠেলাঠেলি হয়েছে, রাজনৈতিক হিংসা হয়েছে, ভাঙড়ে কিন্তু আমরা সম্প্রীতিকে বিনষ্ট হতে দিইনি। তো এটা আমাদেরকে ধরে রাখতে হবে। এই রবি ঠাকুরের মাটি, কাজী নজরুলের মাটিতে কোনো রকম সাম্প্রদায়িক শক্তিকে আমরা জায়গা দেব না। মানুষ পরিবর্তন চেয়েছিল, তৃণমূলের হাত থেকে পরিত্রাণ পেতে চেয়েছিল। বড় শক্তি হিসাবে অনেক মানুষ বিজেপিকে গ্রহণ করেছে, কিন্তু বিজেপিকে মানুষ ভালোবেসে গ্রহণ করেনি। তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য, তৃণমূলের এই সিন্ডিকেট, তৃণমূলের এই তোলাবাজি, তৃণমূলের এই হিংসা, তৃণমূলের এই জমি কেড়ে নেওয়া, তৃণমূলের সব ধরনের অনৈতিক কাজের হাত থেকে বাঁচার জন্য মানুষ বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসছে। তাই আমাদের কাজ হবে যে সরকার যেটা চলছে, সরকার যাতে সঠিক চলে সেই নজর রাখা। গতকালকে বিধানসভাতে আমি একটা বিষয়, শুভেন্দু অধিকারীর ভালো বিষয়টাকে আমি স্বাগত জানিয়েছি। তৃণমূলে তো বাটপারের দল, চোরের দল, ওদের সহ্য হয়নি। কি আমি স্বাগত জানিয়েছি, বিধানসভার মধ্যে বিধায়করা কি বলছে না বলছে এতদিন জানা যেত না, ডাইরেক্ট জানতে পারতেন না। আমি অনেক আগে বিধানসভায় দাবি তুলেছিলাম, পাবলিক ডোমিনেও দাবি তুলেছিলাম, যে বিধানসভায় বিধায়করা কি বলছে সরাসরি রাজ্যের মানুষ দেখুক।